সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা আপনাদের কিছু বেসিক জিনিসের উপরে কিভাবে সেই বিষয়গুলো আয়ত্ত করতে হয়, সেই বেসিক বিষয়গুলো, সেগুলো বিষয়ের উপর ধারণা দেব। আপনাদের মনোযোগ সহকারে দেখবেন। আমি আপনাদেরকে কিভাবে বৃত্ত অঙ্কন করতে হয় সেটা শিখিয়েছিলাম। কিভাবে বৃত্ত অঙ্কন করতে হয় সেটা আপনাদেরকে সুন্দর করে শিখিয়েছিলাম। সেই বৃত্ত থেকে আজ আমরা কিছু বিষয়, একবারে বেসিক যে বিষয়গুলো, কুইক ড্রয়িংও বলতে পারেন, এই কুইক ড্রয়িং এর যে বিষয়গুলো সেগুলো একটু সুন্দর করে শিখবো। তবে প্রথমে আপনার কি করতে হবে? বৃত্ত দিয়ে নিতে হবে আপনার ইচ্ছা মতো। ঠিক আছে, আপনি প্রথমে একবারে চাপ দেবেন না, হালকা করে ঘোরাতে থাকবেন, মানে হালকা করে রেখা পড়বে, এরকম হালকা করে ঘোরাতে থাকবেন। এই যে হালকা করে ঘোরাতে 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 দেখবেন যে সুন্দর এরকম ডার্ক হয়ে গেছে, সুন্দর মতো ডার্ক হয়ে গেছে। এই যে এরকম ডার্ক হয়ে যাবে। ঠিক আছে, একবারে ডার্ক করবেন না, মানে একবারে এইরকম করে ডার্ক করবেন না, এটা বাদ, ভুল প্রসেসিং। আপনারা এরকম করে পেন্সিল হালকা করে এরকম ঘোরাতে ঘোরাতে আস্তে আস্তে করে এরকম ডার্ক করবেন। তাহলে এরকম করে ডার্ক করলে কি হবে? সফটনেস আসবে, একটা সফটনেস থাকবে। এখন মনে করেন যে এর মাঝখান দিয়ে একটা রেখা দিলেন, এর মাঝখান দিয়ে কি করলেন? একটা রেখা দিলেন, এরকম একটা বৃত্ত অঙ্কন করার পরে এর মাঝখান দিয়ে রেখা দিলেন। এবারে এর মাঝখানে রেখা বরাবর এই যে উপরে উঠাই দিলেন, এখান থেকে একটু উপরে উঠাই দিলেন, এই যে, ঠিক আছে, সামান্য একটু উপরে উঠাই দিলেন। এখান থেকে হালকা একটু ডিপ করে দিলেন, এই যে এই জায়গায় একটু ডিপ করে দিলেন। এখানে চিকন করে একটা রেখা কেন উঠাই দিলেন, এই দিয়ে একটু ডাবলিং করে দিলেন। তাহলে এটা বোটা হয়ে গেল। এবং এই যে মাঝখান, এই মাঝখানের এই দুই সাইডে এরকম লেভেল করে দেবেন, এই, ঠিক আছে, এই নিচের দিকে একটু, এই এখান থেকে এরকম চিকন হয়ে আসবে। এই যে উপরে গেল, আবার আসলো, এই যে, ঠিক আছে, এখানে একটা ছোট্ট একটা দিয়ে দিলেন। তাহলে এটা কি হয়ে গেল আপনার? পেয়ারা। এবার আপনি এখান থেকে লাইট শেড, এটা উপরের অংশ, তাহলে এখানে ডিপ হবে একটু। এরপরে কি, এটা একটু নিচে আসছে, একটু ভাঁজ মতো আছে, এই জন্য একটু ডার্ক দিলাম। এখানে কি, এখানে লাইট পড়ছে, তাই ওখানে কি হবে? হালকা হবে, এখানে আবার একটু ডিপ হবে। সেম ভাবে এখানে একটু ডার্ক দিয়ে দেন, দেওয়ার পরে এই জায়গায় উপরের অংশ, এই এখানে হালকা হবে, আর এখানে আবার একটু ডিপ হবে। এখানে হালকা থাকলো, এখানে একটু ডিপ দিলেন, এই সাইডে একটু ডিপ দিলেন, এই যে, তাহলে সুন্দরভাবে ফুটে উঠবে। এবার স্কেচ করেন, যাই করেন না কেন, দেখেন যে অনেক সুন্দর লাগবে দেখতে। তাহলে বৃত্ত থেকে আমরা কি অঙ্কন করে ফেললাম? আপনারা বলেন তো কি হয়েছে এটা? এই জিনিসটা কি জিনিস হয়েছে, মানে কিসের মতো লাগছে? ডাল মনে হচ্ছে। যে ডালিম। ডালিম মনে হচ্ছে আপনার কাছে? বেদানা মনে হচ্ছে তো স্যার। আচ্ছা, বেদানা মনে হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। এরপর দেখেন আমরা আরেকটা বৃত্ত দিচ্ছি, দেখেন, ঠিক আছে, এরকম সুন্দর করে আরেকটা বৃত্ত দিলাম, এই যে আরেকটা বৃত্ত দিলাম। এই বৃত্তটা দেওয়ার পরে এরও মাঝখান দিয়ে এরকম রেখা দেবো, এরও মাঝখান দিয়ে কি করব? এরকম রেখা দেব। দেওয়ার পরে এর উপরে এরকম একটা কি ওভাল বৃত্ত দেবো, ওভাল বৃত্ত এরকম ছোট করে একটা কি করবে, এরকম ওভাল বৃত্ত দেবো, দিয়ে এই যে যুক্ত করে দেবে। এরপর এখানে কি হবে? এই জায়গাটা কি হবে? হালকা হবে। এই জায়গাটা, এই ভাঁজটা একটু ডার্ক করে দেন, এই ভাঁজটা একটু ডার্ক করে দেন, ঠিক আছে, ভাঁজটা ডার্ক করে দেন, বাকিগুলো একটু হালকা করে দেন, এই যে। এরপরে ওই যে সেম ভাবে, ঠিক আছে, এখানেও এই যে সেম ভাবে এই যে এরকম করে দেন। তাহলে এটা কি হলো? এই যে আপনারা এইরকম সুন্দর করে, এই যে
ডার্ক এবং লাইটের যে বিষয়টা থাকবে সেটা এরকম বোঝাবেন। এই যে এই জায়গাটা উষা, এই জন্য এখানে লাইট থাকবে। এই জায়গাটা উষা বলে এখানে লাইট থাকবে, আর দুই সাইডে একটু ডার্ক করে দিবেন রেখার ভিতরে। ডার্কটা কিভাবে করবেন? এই যে চাপ দেবেন পেন্সিলে, পেন্সিলে চাপ দিলে ডার্ক হয়ে যাবে। ঠিক আছে, তো এটা কি হলো, এটা কি হয়েছে, এটা কি হয়েছে? এটা এটা কি আপনারা বলেন, এটা কি হয়েছে? সাউন্ড অন করেন, সাউন্ড অন করে বলেন। নিজেদের সাউন্ড গুলো অন করেন, অন করে বলেন। স্যার মাথার দিকটা তো বুঝতে পারছি না কি এঁকেছেন। আচ্ছা, একটা একটা কি ফল মনে হচ্ছে তাই বলেন, ফল কি কোনো কোনো একটা ফল কি মনে হচ্ছে? জি স্যার স্যার। এ তো কোনো ফল আমি পাচ্ছি না। আচ্ছা, আপনি তাহলে ফল, আপনারা এখনো গবেষণা করা লাগবে ফল নিয়ে, যে কোন ফল কেমন ক্যারেক্টার হয়। ঠিক আছে, ফল নিয়ে আপনার গবেষণা করা লাগবে, তাহলে বুঝতে পারবেন। এরপরে এখন যাবো। এরপরে দেখেন, এই যে এখানে আমরা আর একটা বৃত্ত দিলাম, এই যে একটা বৃত্ত দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এই যে আমি কিন্তু বারবার এরকম পেন্সিল ঘোরাই 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 তারপর ডার্ক করছি। এর নিচে এর কিছুটা মানে অংশ নিয়ে, উপরের বৃত্তের কিছু একটা অংশ নিয়ে নিচে একটা ছোট্ট বৃত্ত দেবো, মানে উপরের বৃত্তের চাইতে কি দেবো, একটা ছোট বৃত্ত দেওয়ার পরে এই অংশটা কি করবে, এরকম করে সংযুক্ত করে দেবো। এই যেভাবে এখান থেকে উষা টাইপের আছে এবং উষা করে এইভাবে সংযুক্ত করে দেবো, ঠিক আছে। ঠিক ওইগুলোর মতন এরও মাঝখান দিয়ে একটু বাঁকা টাইপের রেখা হবে, একটু একটু কি হবে, যেহেতু এই রেখাটা বাঁকা চলে আসছে এই জন্য এর অংশটাও বাঁকা। যদি কেউ সোজা দিতে চাই কোনো সমস্যা নেই, সোজা দিতে চাইলেও সমস্যা নেই কোনো। ঠিক আছে, যদি আপনি কেউ সোজা করে দেন তাও কোনো সমস্যা নাই। এই যে এরকম করে আপনি ফাইনাল করবেন, এবং এখানে যে বাঁকা আছে এটা, এই বাঁকাটা এইভাবে থাকবে। শুধুমাত্র এই জায়গাটা একটু সামান্য একটু বাড়তি দিয়ে দিবেন, এই যে এরকম সামান্য বাড়তি, ঠিক আছে, সামান্য একটু বাড়তি দিয়ে দিবেন এই যে। তাহলে এটা কি হলো? আম স্যার। তাহলে মনে হয় আমটা মনে হয় বেশি বেশি খান, এই জন্য আমটা ভালো চেনেন। ঠিক আছে, এই যে এইভাবেই। এরপরে দেখেন, যদি আপনি আর একটা বৃত্ত অঙ্কন করেন, মনে করেন যে এরকম সমান্তরাল করে এই যে একটা বৃত্ত অঙ্কন করলেন সুন্দর করে, একবারে না কিন্তু বারবার এরকম দিয়ে অঙ্কন করলেন, করার পরে এই যে এই জায়গা থেকে এরকম একটা বাঁকা মতো করে রেখা দিলেন, এই যে ঢেউ টাইপের, এই যে, এবং এখান থেকে একটা চিকন একটা রেখা, এই যে এটা বোটা করে দিলেন এটা, ঠিক আছে। এবং এখানে দুইটা রেখা, এখানে দুইটা রেখা দিয়ে দিলেন। এবং নিচের অংশ আপনি চাইলে একটু এরকম চিকন করে দিতে পারেন, ঠিক আছে, এরকম হালকা একটু চিকন করে দিতে পারেন। আবার কেউ যদি চাই তাহলে এটা একটু এরকম ভিতরে ঢোকা দিতে পারে, এরকম এরকম করে একটু ভিতরে ঢোকা দিতে পারে। তাহলে সেটা কি হলো? আপেল হয়ে গেল। তাহলে এগুলো ভালো চেনেন, এই জন্য এই ফলগুলোর নাম বলতে পারছেন। ঠিক আছে, এগুলো মনে হয় বেশি বেশি খাওয়া দাওয়া করেন, এই জন্য নামটা ভালোভাবে বলতে পারছেন। এবার মনে করেন যে এখানে একটা কি দিলেন, ছোট বৃত্ত, এই জায়গায় একটা কি করলেন আপনি, ছোট বৃত্ত দিলেন। এবার এর কিছুটা অংশ নিয়ে উপরের চাইতে কি হবে, একটু বড় বৃত্ত হবে, উপরের চাইতে কি হবে, একটু বড় বৃত্ত। তাহলে আমি উপরে কি দিলাম, একটা ছোট বৃত্ত, উপরে একটা ছোট বৃত্ত, আর নিচে কি দিলাম, একটা বড় বৃত্ত। এখন যেভাবে আছে ওইভাবেই থাকবে, মাঝখান থেকে কি দেবো, একটা রেখা দেবো, মাঝখান দিয়ে কি করবো, একটা রেখা দিব। এবার এই মাঝখানের রেখাটাকে আমরা এরকম দুইটা রেখা দিয়ে সমন্বিত করবো, করে এখানে একটা এরকম ওভাল করে দেবো, এই যে ওভাল করে দিলাম। দেওয়ার পরে এখানে যেভাবে আছে ওই যে ভিতর দিয়ে নিয়ে আসবো, যেভাবে আছে ভিতর দিয়ে এই যে এই পর্যন্ত নিয়ে আসবো, এই পর্যন্ত নিয়ে আসার পরে এই যে মাঝখানে রেখাটা দিচ্ছে না, এটা সামান্য এই রেখা থেকে একটু বাড়তে আসবে, এসে এই যে ঠিক করে নেবো, দরকার হয় এখানে এই যে ফোঁটা দিয়ে নিলাম,
তাহলে এই ফোঁটার সাথে সংযুক্ত করে দেবো, এই এই যে সংযুক্ত করে দিলাম। তাহলে এটা কি হলো? পেঁপে। পেঁপে। এই তো সবই তো পাচ্ছেন তো। তাহলে এইভাবে আপনারা আপেল, ঠিক আছে, আপেল অঙ্কন করলেন, পেঁপে অঙ্কন করলেন, আম অঙ্কন করলেন। বিভিন্ন ক্যারেক্টার বিভিন্ন রকম হয়, কিন্তু আমরা আপনার অল্প অল্প করে একটু দেখানোর চেষ্টা করছি। পেয়ারা অঙ্কন করলেন, ঠিক আছে, পেয়ারা, ডালিম, ঠিক আছে, ডালিম, পেয়ারা। তাহলে ডালিম অঙ্কন করলেন, পেয়ারা অঙ্কন করলেন, পেঁপে অঙ্কন করলেন, আপেল অঙ্কন করলেন, আম। কিসের সাহায্যে? বৃত্তের সাহায্যে। তাহলে বৃত্তের সাহায্যে এসবগুলো আপনি সহজে অঙ্কন করে ফেললেন, শুধুমাত্র বৃত্তের মাধ্যমেই। এখন এই বৃত্তের মাধ্যমে আরো অনেক কিছু অঙ্কন করা যায়। এই বৃত্ত দ্বারা কি আরো অনেক কিছু, কিন্তু একদিনে যদি আমরা বেশি কিছু দিয়ে ফেলি সেটা মনে থাকবে না। আজকে অলরেডি 5টা বিষয় আপনাদের দেওয়া হয়েছে। আপনারা প্রথমে ঠিক করবেন বৃত্তটা, বৃত্তটা এরকম হালকা করে বারবার রেখা দেবেন, দিয়ে ঠিক করে নেবেন। তারপরে আপনারা কি করবেন, যে এরকম আকৃতি দেওয়ার চেষ্টা করবেন। খারাপ হোক সমস্যা নাই, কিন্তু চেষ্টা করবেন। খারাপ হলে তো কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। আপনার কিন্তু ওই যে ভাইবা পরীক্ষায় যে আপনি একটা আহ পেঁপে অঙ্কন করে দেখান তো, বাচ্চাদের তো আপনি শেখাবেন, তো একটা পেঁপে অঙ্কন করে দেখান, ঠিক আছে। এরকম প্রশ্ন খুব কম আসে, কিন্তু যদি দিয়ে বসে তখন আপনি কুইক দুইটা এরকম কি একটা ছোট বৃত্ত একটা বড় বৃত্ত দিলেন, এই দিয়ে এই যে এই যুক্ত করে দিলাম, এখান থেকে এরকম করে দিলেন, এই যে কুইক। বা আপনি ধরে ধরে এরকম অঙ্কন করে দিলেন, যেরকম সুন্দর করে দিলেন, পেঁপে হয়ে গেল, ঠিক আছে। এরকম সুন্দর করে ধরে অঙ্কন করে দিলেন। সবসময় চেষ্টা করবেন নিচের ভিতরে একটু বড় দিতে, তাহলে দেখতে ভালো লাগবে, ঠিক আছে। নিচের ভিতরটা বড় দিলে দেখতে ভালো লাগে। এই যে পেঁপে হয়ে গেছে, এরকম কুইক ড্রয়িং করে দিবেন পেঁপে। এবার আসি আমরা। ভাই আমটা একটু আরেকবার দেখান তো। আচ্ছা দেখাচ্ছি, আম দেখাচ্ছি, আমটা একবার দেখাচ্ছি। দেখেন, প্রথমে একটা বড় বৃত্ত দেবেন। আমে কি প্রথমে একটা বড় বৃত্ত, ঠিক আছে। আমের ক্ষেত্রে প্রথমে বড় বৃত্ত, তারপরে কি নিচে ওর কিছুটা অংশ নিয়ে ছোট বৃত্ত। তাহলে প্রথমে আপনি কি করলেন, বড় বৃত্ত দিলেন, নিচে ছোট বৃত্ত, তারপরে কি করলেন, এইটা যেভাবে আছে এইভাবে যুক্ত করে দিলেন। এই যে এই দিক থেকে নিয়ে, এখান থেকে নিয়ে এরকম সুন্দর মতো করে এই যে যুক্ত করে দিলেন, এই, ঠিক আছে। আর এখান থেকে যে ভিতরে আসছে, এই ভিতরে এইভাবে থাকবে, শুধু এইরকম জায়গায় এসে সামান্য একটু বাড়তি হবে, এই যে সামান্য একটু বাড়তি হয়ে নিচে অংশ যুক্ত করে দিলেন, এই। আর এদিক থেকে ওই যে আপনি সোজাসুজি রাখা দিতে পারেন বা একটু বাঁকা করে দিতে পারেন, এখান থেকে হালকা করে এই যে এখানে একটু ডিপ করে একটু বোটা টাইপের, যেন দেখলে মনে হয় যেটা আমের বোটা, ঠিক আছে। এই যে হালকা একটু ওটা টাইপের করে দিলে হয়ে গেল। ক্লিয়ার? জি 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 ভাই। এবার আমরা নৌকা অঙ্কন করব, ঠিক আছে। আপনার কিন্তু ভাইবা বোর্ডে আসতে পারে একটা পালতোলা নৌকা অঙ্কন করে দেখান। সেই নৌকাটা কিভাবে অঙ্কন করবেন? প্রথমে একটা রেখা দেবেন, এরকম সমান্তরাল করে একটা এই যে রেখা দিলেন, ঠিক আছে। এরকম সমান্তরাল করে একটা রেখা দেবেন, দিয়ে এই দুই সাইডে দুইটা এরকম, এটা যতটুক এটাও ততটুক, এটা ঠিক রাখবেন। এই এটা যতটুক দিলেন, এইটাও ততটুক দেবেন। দেওয়ার পরে এর কিছুটা নিচ থেকে, এর কিছুটা নিচ থেকে এই যে একটা রেখা টানলেন, এই দুইটার কিছু নিচ থেকে একটা রেখা টেনে দিলেন, এই যে। মানে একবারে মাথা থেকে না, একবারে কি থেকে না, মাথা থেকে না। এটা একটু মনে রাখতে পারবেন, যে একবারে মাথা থেকে টানবেন না, কিছুটা মাথার সাইড তো এমনিতে উঁচু হয়। হ্যাঁ, এই যে
দুই সাইডে মাথাটা একটু উঁচা হবে, ঠিক আছে? তাহলে আপনাদের জন্য এটা খুবই সুবিধা হয়। তাহলে দেখেন, এইটা আপনারা এক সাইড থেকে যখন নৌকার একটা সাইড দেখতে পাবেন, তখন এই যে এবার এখান থেকে একটু রাউন্ড করে দিলেন, এখান থেকে কি করে দিলেন, একটু রাউন্ড করে দিলেন, এই যে রাউন্ড, ঠিক আছে? তারপরে এখান থেকে একটা বাঁশ তুলে দেবেন, এখান থেকে কি করবেন, একটা বাঁশ ওঠাই দেবেন। তারপরে কি, এই যে একটা পাল দেখাই দেবেন, এই, ঠিক আছে? এই যে পাল বাঁধা আছে, ওই যে ওইটা তো দেখা যাবে না, কারণ এটা শুধু সাইডটা দেখা যাবে, এই যে এই। কারণ এক সাইডে যখন দেখবেন, এক সাইডে যখন দেখবেন, তখন শুধু আপনার এই কাপড়টা দেখা যাবে শুধু, এই যে এই। আর এখানে শুধু এই নৌকার সাইডটা দেখা যাবে, এই যে এরকম শুধু সাইডটা দেখা যাবে। এখানে যদি একটা ফিগার বসাই দেন, তাহলে একটা ছোট্ট একটা বৃত্ত দেবেন, দিয়ে এই যে টেনে দিলেন, এই এখানে এই যে বসাই দিলেন, এই যে এর হাত আছে এরকম একটা অংশ দেখাই দিলেন, ঠিক আছে? এই যে, আর কিছুই না। স্যার ফিগারটা আর একটু দেখাবেন? অবশ্যই দেখাবো। একটা বৃত্ত দেবেন প্রথমেই, এরকম ছোট্ট একটা বৃত্ত দেবেন। এই যে একটা বৃত্ত দেওয়ার পরে এখান থেকে এই যে একটা বাঁকা রেখা দেবেন, দিয়ে এখান থেকে এই একটা বৃত্ত, এখান থেকে আর একটা বৃত্ত, এই মানে বৃত্তটা সম্পূর্ণ না দিয়ে এখান থেকে এরকম ঘোরায় আনলেন, আর এখান থেকে যুক্ত করে দিলেন, এই, ঠিক আছে? তাহলে নৌকার পরে বসে আছে, এই জন্য পাটা দেখা যাচ্ছে না। এই জায়গার থেকে আপনি এরকম সামান্য একটু দুইটা রেখা দিয়ে দেবেন, যেন হাত বোঝা যায়, সম্পূর্ণ অংশ না, হাতের কিছু অংশ বোঝা যায়, যে পাল মানে নৌকার এই যে ইয়ে ধরে আছে, বইটা ধরে আছে আর কি, এই যে এরকম, এরকম, বুঝলেন? কঠিন কোনো কিছুতে যাওয়া লাগবে না, জাস্ট শুধু একটু স্যাম্পল টাইপের দেখা দিলে হয়ে গেল। ফিগার তো আঁকতে পারি না স্যার। এটা তো আমি আপনাকে কি দেখালাম, আমি তো আপনার বললামই যে এরকম একটা বৃত্ত দেবেন, এই, জি ঠিক আছে? স্যার। এরকম একটা বৃত্ত দিবেন, দেওয়ার পরে এখান থেকে এরকম ঘোরালেন, এই ঘোরানোটা কি, নিচের দিকে এরকম মোটা করে একটা বৃত্ত দিলেন। এরপর এই জায়গা থেকে এত দূর না উঠে এইরকম জায়গায় একটা বৃত্ত দেবেন, কিন্তু সেই বৃত্তটা দেওয়ার সময় নিচের অংশ ফাঁকা করে রাখবেন, এবং এই জায়গা থেকে সংযুক্ত করে দিলেন। এরপর এখান থেকে এই যে একটা হাত মতো উঠাই দিলেন, দিয়ে হাত মানে হাল ইয়ে করে ধরেন, বইটা ধরাই দিলেন, ঠিক আছে? এখান থেকে একটা বইটা ধরাই দিলেন, আর এখান থেকে যে নৌকা, এই যে বুঝতে পারছি। মাথাটা একটু বোর্ডের তুলনায় একটু বড় রাখার চেষ্টা করবেন, মানে মানানসই রাখার চেষ্টা করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। যে আর এই উপরে জায়গা কম, তো এই জন্য আমি পাল ছোট করে দিচ্ছি, আপনারা পালটা একটু বড় করে দেওয়ার চেষ্টা করবেন, তাই দেখতে ভালো লাগবে। পালটা বড় করে দিলে কি হবে, দেখতে ভালো লাগবে। এরকম একটু বড় করে দেবেন, তাহলে পালটা দেখতে ভালো লাগবে। এই, যদি আপনি এক সাইড দিয়ে অঙ্কন করেন, এবার যদি মনে করেন যে এর উপরের অংশ দেখা যাচ্ছে, মানে নৌকার উপরের অংশ দেখা যাচ্ছে, কিছুটা অংশ দেখা যাচ্ছে, সম্পূর্ণ না, কিন্তু কিছুটা অংশ দেখা যাচ্ছে, তখন কিভাবে অঙ্কন করবেন? তখন একটা রেখা মনে করেন যে এরকম বাঁকা করে নিলেন, হালকা বাঁকা, খুব বেশি না কিন্তু, এরকম হালকা একটু বাঁকা করে একটা রেখা দিলেন, দেওয়ার পরে এই মাথা থেকে ওই মাথা সংযুক্ত করে দিলেন, এই মাথা থেকে ওই মাথাটা কি করলেন, সংযুক্ত করে দিলেন। দেওয়ার পরে এখানে একটা রেখা দেবেন, এখানে একটা রেখা দেবেন, এই যে রেখা নিয়ে আমি চিহ্নিত করে নিলাম। এরপর এখান থেকে এই মাথাটা এই যে বের করে দেব, সেম ভাবে এখান থেকে এরকম মাথাটা এরকম বের করে দেবো, মানে এই মাথাটা আবার চিকন হবে, এই দুই মাথা কি হবে, চিকন হবে। এরপর এই যে বাড়তি অংশ না, এর সাথে মিশাই দেবো, এর সাথে কি করবো, এরকম মিলাই দেবো, বাড়তি অংশটা কি করব, এর সাথে এরকম করে মিলাই দিলাম, দিয়ে এখানে দুইটা রেখা, এরকম দুইটা রেখা, এরকম এরকম করে করে দুইটা দুইটা রেখা দেবো। এটা দূরে নৌকা, ঠিক আছে? যত কাছের হবে তত আপনি এরকম বড় করে দেবেন, মানে এই ঢেউটা তখন বড় করে দেবেন।
এরপরে কি করব, এর কিছুটা নিচে একটা রেখা দেবো এরকম মাঝখান বরাবর। এই যে একটা রেখা দিলাম, মাঝখান বরাবর কি করছে, একটা রেখা দিচ্ছি। এই রেখাটাকে আমরা এখান থেকে নিয়ে আসবো, এই যে এর নিচ থেকে এই যে সংযুক্ত করে দিলাম, এর নিচ থেকে এই সংযুক্ত করে দিলাম। ঠিক আছে, তাহলে এরকম করে আপনার পেন্সিলটাকে শার্প করে নেবেন। ঠিক আছে, পেন্সিলটা কি করবেন, আগে শার্প করে নেবেন, তারপরে এরকম করে অঙ্কন করবেন। এবার মনে করেন যে আমার অঙ্কন করা হয়ে গেছে, এখানে হালকা করে একটু পানি দেখাই দিলাম। সে পানিটা কি হবে, এইরকম জায়গা থেকে হবে, এইরকম জায়গা থেকে, এর উপরে উঠবে না। ঠিক আছে, এরকম জায়গা থেকে পানি দেখাই দিবেন। এই যে পানি দেখাই দিলেন। স্যার আবার একটু আঁকবেন নৌকাটা কষ্ট করে। অবশ্যই আঁকবো, কেন আঁকবো না। প্রথমে কি করবেন, যে এরকম হালকা করে বাঁকা করে একটা রেখা দেবেন, এই এরকম হালকা বাঁকা, এরকম হালকা বাঁকা করে একটা রেখা দিলেন। দেওয়ার পরে এই মাথা থেকে এই মাথা সংযুক্ত করে দেবেন, এখান থেকে এই মাথা সংযুক্ত করে দেবেন, মাঝখানে যেন একটা গ্যাপ থাকে, এরকম সাদা অংশ একটা গ্যাপ। এবার এখানে একটা রেখা দিলেন, এখানে একটা রেখা দিলেন। এবার এখান থেকে এই রেখাটা উপরের দিকে একটু লম্বা টাইপের করে দিলেন, এই এখান থেকেও সেম ভাবে এই যে লম্বা টাইপের। খেয়াল রাখবেন এই মাথার থেকে এই মাথাটা যেন আরো চিকন হয়, এই মাথা থেকে এই মাথা আরো চিকন হবে, কারণ দূরে গেলে চিকন হয়ে যায়। এবার এর সাথে একটু মিলাই দেবেন, তাছাড়া কিচ্ছু না। এর সাথে হালকা একটু মিলাই দিলে নেই। দেওয়ার পর আপনার কাজ কি, মিলাই দেওয়ার পরে এর মাঝখান বরাবর একটা রেখা দিলে নেই। দেওয়ার পরে এখান থেকে এর এই নিচ থেকে, এই নিচ থেকে এর সাথে মিলবে, এর এই নিচ থেকে এর সাথে মিলবে। ঠিক আছে, মেলার পরে আমরা এখানে যে বাকি অংশ আছে এরকম দুইটা করে রেখা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা দূরের নৌকা, উপরের অংশ কিছুটা দেখা যাচ্ছে সেরকম। আরো কাছে হলে তখন এটা বড় হবে, এর পাট দেখা যাবে, এরকম আর কি। ঠিক আছে, এই যে এরপর পানি দেবো কি, এই জায়গা থেকে, এই জায়গা থেকে পানি দেবো। এই যে পানি দিলাম, এর এই সাইড দিয়ে এই যে পানি করে দিলাম। তাহলে এই অংশটা একটু রেখাগুলো একটু ডার্ক টাইপের করে দেবো, যেহেতু পানির নিচের অংশে আছে এবং ছায়া পড়ছে। ঠিক আছে, এই জন্য এই রেখাগুলো একটু ডার্ক টাইপের করে দেবো, তো দেখতে কি লাগবে, ভালো লাগবে। এই যে এই যে নিচের এই রেখাগুলো একটু ডার্ক করে দিলে মনে করেন যে দেখতে ভালো লাগবে। এই যে তাহলে পানির অংশে ওকে ফাইন। এখন মনে করেন যে খোঁটা দিলাম একটা, এখানে একটা খোঁটা দিলাম, এই যে দুইটা নৌকা বাঁধা আছে। ঠিক আছে, দুইটা নৌকা বাঁধা আছে। খোঁটা দিয়ে দুইটা নৌকা বাঁধা আছে। কি বুঝতে পারছেন, বিষয়টি কি বোঝা যাচ্ছে? এটা একটু জটিল হয়ে গেছে। কোনটা? এর নৌকা দুইটা। না, আপনি তো একটা নৌকা দুইটাই অঙ্কন জটিল। করবেন, আমি তো একটাই অঙ্কন করে দেখাচ্ছি, আপনি বুঝতে পারছেন না বলে আর একবার দেখাইছি। আপনি তো একটা নৌকায় অঙ্কন করবেন। ঠিক আছে, আপনার ভিডিওটা আর একবার দেখবেন, 10 বার দেখবেন, 20 বার দেখবেন, আমি কি আবার দেখাবো? জি স্যার আরেকবার একটু দেখান কাইন্ডলি। আচ্ছা, আবার দেখাচ্ছি, দেখেন। এই যে এরকম একটা কি, এরকম একটা বাঁকা রেখা দেবেন হালকা করে, সামান্য সামান্য এরকম বাঁকা রেখা দেবেন। ঠিক আছে, জি তারপর কি স্যার। করবেন, এই মাথা থেকে এই মাথা সংযুক্ত করে দিলেন। এই যে নিচের বাঁকা রেখা দিলেন না, এইবার জি এই বাঁকা রেখার উপরেরটা একদম সোজা হবে, খাড়া, এই যে একদম সমান্তরালে যাবে, কোনো আঁকা বাঁকা হবে না। কিন্তু নিচেরটা কিন্তু আপনি একটু বাঁকা দিয়েছেন, কিন্তু উপরেরটা কোনো বাঁকা হবে না। তারপর এখানে একটা রেখা দেবেন, এখানে একটা রেখা দেবেন, এই যে আড়াআড়ি। এরপর এখান থেকে উপরের অংশটা একটু এরকম উপরের দিকে উঠাই দিয়ে এরকম চিকন করে দেবেন। এখান থেকে এই উপরের অংশটা উঠাই একটু চিকন করে দিলেন, এই তাছাড়া আর কিছু না। এরপর এর সাথে একটু সমন্বয় করে দিলেন, এই যে একটু বাড়তি যেটা দেখা যাচ্ছে একটু সমন্বয় করে দিলেন। দেওয়ার পরে এর ঠিক নিচে কিছুটা নিচে এর একটা রেখা দিলেন, এই মাঝখান বরাবর। এবার এই জায়গার থেকে এর সাথে যুক্ত করে দিলেন, আর এখান থেকে যুক্ত করে দিলেন, এই দেওয়ার পরে এখানে এই দুটা রেখা, এখানে এই দুটা রেখা, এখানে এই দুটা রেখা, মানে এই দুইটা পাত। ঠিক আছে, পাত যদি আমি কাছ থেকে আঁকি তাহলে নিচের পাতও দেখা যাবে, নিচের পাতও দেখা যায়। নিচ থেকে যদি আঁকা মানে কাছ থেকে যদি আঁকা হয়, এই সাইডে ডাবল অংশ দেখা যায়,
ঠিক আছে, এখানে ডাবল পার্ট দেখা যায়। এই যে পানি দেবো কি এইরকম জায়গা থেকে এরকম করে রেখা টেনে দেবো, তাহলে পানি হয়ে যাবে এই জায়গা থেকে। এবার কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, একাও ফেলছি স্যার, আপনার ওটা দেখেন। এখন কি ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। তাহলে এইভাবে নৌকা অঙ্কন করেন, তাহলে আমরা পরবর্তীতে কি করতে পারবো, পাল দিতে পারবো। পাল দেওয়া তো সহজ, শুধুমাত্র এই যে ওর উপরে এরকম একটা রেখা দিয়ে এইরকম করে দিতে হবে। এই যে ওর উপরে রেখা দেবেন একটা এরকম, এর মাঝখান দিয়ে একটা রেখা দিয়ে এই রেখার এই যে এখান থেকে এই টানবেন এই টানবেন, এই যে পাল হয়ে গেছে, এটা পাল। ঠিক আছে, এই সুতাটা একটু দেখাই দেবেন জাস্ট, এইটাই পাল। এরকম করে দিয়ে দিলেই হবে, পাল তোলা নৌকা হয়ে যাবে। আমি তো এরকম করে একটু নৌকাটা দেখাতে পারেন তাহলে খুব ভালো হবে এবং দেখতে ভালো লাগবে। ইজি আছে স্যার। হ্যাঁ ইজি তো, আমি তো ইজি করেই শেখাচ্ছি আপনাকে, জটিলে তো আমি যাবোই না। এর বিভিন্ন সিস্টেম আছে। ঠিক আছে, এরকম নৌকা বাঁধা আছে। আর এই যে ডার্ক গুলো দিচ্ছে কিভাবে জানেন, এই যে ডার্ক, মনে করেন যে এখানে ডার্ক দিচ্ছে কেন, এটা তো প্রশ্ন থাকতে পারে যে এখানে ডার্ক কেন। তাহলে এই খুঁটা নৌকার পানির ঢেউ একসাথে এখানে এইটা বোঝানোর জন্য ডার্ক করে দিতে হবে, এই জায়গাটা একটু কি করতে হবে ডার্ক করে। আর ডার্কটা কিভাবে করছি, এই যে পেন্সিলের চাপ দিচ্ছি, এই যে সাধারণ দিলাম, সাধারণ, এখানে যদি চাপ দিই তাহলে একটু ডার্ক হয়ে যাচ্ছে, চাপ দিলে কি হয়ে যাচ্ছে, ডার্ক হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো বিষয়টা অনেকটা এরকমই, মনে করেন যে এখানে আমি হালকা করে নিয়ে আসলাম, ঠিক আছে, এখানে একটু চাপ দিলাম, এখানে ডার্ক হয়ে গেল। ঠিক আছে, এখানে কি হয়ে যাচ্ছে, ডার্ক হয়ে যাচ্ছে। আবার এখানে কি করলাম, হালকা করলাম। ঠিক আছে, আবার এই নিচে একটু চাপ দিলাম, এখানে ডার্ক হয়ে গেল। ডার্কটা হলো পেন্সিলের চাপ দেওয়ার উপরে নির্ভর করছে, আপনি পেন্সিলে কতটুকু চাপ দেবেন। ঠিক আছে, এখানে একটু চাপ বেশি দিলাম তাহলে একটু ডার্ক হয়ে গেল, পানি পানি মনে হলো। তাহলে আর কিছু না দিই, আর কিছু না দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। তাহলে ওদিকে ফল অঙ্কন করা প্র্যাকটিস করবেন, আর এদিকে নৌকা, নৌকার উপরে ফিগার বসাই দেবেন এরকম করে বৃত্ত দিয়ে, এই যে এরকম করে শুধু এরকম করে শুধু বসাই দেবেন ফিগারটা, আমরা তো দেখাই দিলাম যে কিভাবে ফিগার দেবেন। কি পারা যাবে না, জি এটা স্যার। তাহলে আরো কাজ দিয়ে দেবেন, এটা একটা কাজ দিয়ে দেবেন, অত দূর হাত লম্বা না করতে চাইলে। এই যে ফিগার, তারপরে মনে করেন যে এখানে একটা ফিগার দেখা দিলেন। এই যে এইভাবে, স্যার তাহলে নৌকার এইখানে পালটা কোথায় দিব? ইচ্ছা আপনার এই সাইডে দিতে পারেন। ও পাল, পাল দেবেন মাঝখান বরাবর, পাল দেবেন কি এ- মাঝখান বরাবর দেবেন। একটা নৌকায় পাল দেন তো স্যার একটু। এই যে এরকম মাঝখান বরাবর দেবেন পাল। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এরকম মাঝখান বরাবর দিলে হবে। এরকম চিকন করে এরকম শুধু একটু এরকম বাঁকাই দিয়ে দেবেন। ঠিক আছে? আরে এটা বাঁশ, এটা বাঁশ একটু বাড়তি থাকে এরকম, এই যে এরকম। স্যার এই দুইটা পাশকে একটু লম্বা করে দিতে হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, এই যে একটু লম্বা করে দেবেন, সামান্য একটু লম্বা করে দেবেন এই। ঠিক আছে, এই যে এইভাবে। তাহলে মোটামুটি এইগুলো একটু প্র্যাকটিস করবেন। এবার গত দিনের ছবিতে যে ভুলগুলো ছিল সেগুলো একটু দেখা দিই। গত দিনের ছবিতে আপনাদের আমি খাতা মূল্যায়ন দেখছি,
আপনাদের একটু স্ক্রিন শেয়ার করে অবশ্য দেখাবো যে কোথায় কি সমস্যা আছে। সমস্যাগুলো আপনাদেরকে দেখাই। আর সবাই গ্রুপে ছবি জমা দিবেন, ঠিক আছে? সবাই কোথায় জমা দিবেন? ছবি গ্রুপে জমা দিবেন। গ্রুপে ছবি জমা দিলে আমি মনে করেন যে এখান থেকে আপনাদের ছবিগুলো দেখাতে পারবো এবং কোথায় কি সমস্যা না সমস্যা সেগুলো সহজে বোঝাতে পারবো। আপনাদের মেসেঞ্জার গ্রুপে ছবি জমা দিবেন। আর এবার অনেকের প্রশ্ন যাচ্ছে চারুকলা থাকবে কি থাকবে না, এইসব অনেক ধরনের প্রশ্ন, এইসব বিভ্রান্তমূলক প্রশ্ন কেউ কান দিবেন না। ওই চারুকলা আগেও ছিল, এখনো থাকবে। আর টিচার নিয়োগ হয়ে গেছে, এটা আপনার মনে করেন যে হারানোর কোনো ভয় নাই। স্যার অনেকেই তো এটা এটা ওরা জানে নিজে না, না জেনে উল্টো পাল্টা বলছে নিজেদের মতো করে, এটাই আপনারা কান দিবেন না। স্যার অনেকে কি আমাদের জুনিয়র যারা স্যার নতুন ভর্তি হয়েছে স্যার, ওনারা তো অনেকেই স্যার ভাবতেছে যে এটা মনে হয় আর বন্ধ করে দিবে। না তো না, ওনারা ওরকম হবে না। মানে সবকিছু করা বন্ধ করে দিতেছে। ফর্ম ফিল আপও অনেকেই শুনলাম যে বন্ধ মানে করবে না। বোকামি কাজ করতে আফসোস করা লাগবে, হাই হাই করবে তখন। কি স্যার? এটা তো চরম একটা ভুল করছে যে আপনার বিভ্রান্তিমূলক যেসব বিষয়গুলো আপনারা নিজেদের একটা চিন্তা ভাবনা, মানে মানে আপনাদের যে চিন্তাশীল মন, সেই মন দিয়ে চিন্তা করে দেখেন। 15তম, 16তম, 17তম এবং 18তম চলমান এই যে টিচার জি গুলো নিয়োগ দিয়েছে, টিচার গুলো কি সব কি তাহলে বাদ হয়ে যাবে? এদের কি কোনো সাবজেক্ট না থাকলে তো টিচার থাকার কোনো প্রয়োজন নাই। যদি সাবজেক্ট না থাকে তাহলে তো টিচার থাকার কোনো প্রয়োজন নাই। জি স্যার। এখন এইগুলো কারে বোঝাবো বলেন? যে এইগুলো বললে তো তারা বিশ্বাস করবে? তারা নিজেদের থিওরি দিচ্ছে, এটা থাকবে না, এভাবে স্বাভাবিক কত কি। আপনার এখানে একটা জিনিস দেখেন যে 2012 সালে প্রকাশকালে যে সাবজেক্ট গুলো যুক্ত হয়েছে, গার্হস্থ্য বিজ্ঞান, মানবিক শাখার বিষয়সমূহ, ব্যবসায় শিক্ষা, সামাজিক শিক্ষা, আইসিটি, বিজ্ঞান শাখার বিষয়সমূহ, আইসিটি ও কেরিয়ার এডুকেশন, খ্রিস্টান ধর্ম, ইসলাম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা, চারু ও কারুকলা, কৃষি শিক্ষা, গণিত ও উচ্চতর গণিত, ইংরেজি, বাংলা, এইগুলো সব আপনার ওই ইসে কিন্তু যুক্ত হয়েছে। 2012 সালের কারিকুলামে যুক্ত হয়েছে। কিন্তু হ্যাঁ, এটা সত্য কথা, 2013 সালের আগে মানে এই আপনার চারুকলাতে টিচার নিয়োগ ছিল না। ওই দ্বারা একাডেমিক ভাবে যারা মনে করেন যে অন্য সাবজেক্টের টিচার, যারা ছবি আঁকা একটু ভালো পারতো, তারাই মনে করেন যে এই ক্লাসটা নিত। প্রধান শিক্ষক এই ক্লাস বলতে যে স্যার আপনি তো ছবি আঁকতে পারেন ভালো, তা আপনি এই ক্লাসটা নেন। আলাদা করে টিচার নিয়োগ দিত না, তখন এই প্রচলনটা ছিল না। কিন্তু আস্তে আস্তে যখন আপনার সাবজেক্টের চাপ বাড়ছে, তখন তো ওই টিচার তো তার নিজের সাবজেক্ট বাদ দিয়ে এই সাবজেক্টে নিতে পারবে না। এবং অনেক জায়গায় নিয়ম পাশ হলো কি, যে যে সাবজেক্টে সেই সাবজেক্টের ক্লাস নেবে। প্রয়োজনে আপনারা শূন্য পদে চাহিদা দেন, আমরা টিচার নিয়োগ দেবো। তারপর থেকে এখানে আপনার এই যে চারুকলা শিল্প পরিষদের যারা আপনার বড় বড় যারা দায়িত্বে আছে, আমাদের সিনিয়র বড় ভাইরা, আহ, শিল্পী ফকির আছে, তারপরে আরো অনেক ভাইরা আছেন। এই যে আপনার শহীদুজ্জামান স্যার আছে, তারপরে তো আপনার সুজন স্যার আছেন, তারপরে তো আপনার আরো এরকম আমার নাম সবার মনে আসছে না, কিন্তু আরো এরকম অনেক
ব্যক্তি আছে যারা এই চারুকলাকে মনে করেন যে নিবন্ধনে যুক্ত করার জন্য। আগে কিন্তু কমিটির মাধ্যমে নিয়োগ হতো। আগে আপনাদের এই টিচার গুলো এমপিভুক্ত স্কুল টিচার গুলো কমিটির মাধ্যমে, স্কুলে একটা কমিটি থাকতো, সেই কমিটির মাধ্যমে নিয়োগ হতো। কিন্তু এটা লাইব্রেরি ম্যানেজমেন্ট তো সেম ভাবে নিয়োগ হতো। লাইব্রেরি যেটা লাইব্রেরিয়ান যে টিচার, তো ওই পরবর্তীটা কি করলো, ওনারা আন্দোলন করলো এবং আন্দোলন করে সবার স্বার্থের কথা চিন্তা করে তারপর এটা আপনার 15তম নিবন্ধন থেকে যেটা স্পেশাল টিচার নিয়োগ হবে এবং নিবন্ধনের মাধ্যমেই হবে, তখন থেকে নিবন্ধন চালু হবে। কিন্তু সাবজেক্ট অনেক আগে থেকেই আছে, চারুকলা সাবজেক্ট। আপনারা দেখবেন, আপনারা তো যখন স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুলে পড়াশোনা করছেন, এইগুলো ফোর্থ সাবজেক্ট হিসেবে ছিল, যার কারণে এতে গুরুত্ব ছিল কম। ঠিক আছে, কিন্তু এই 13 সালের পর বা 12 সাল 13 সাল থেকে এটা বোর্ড পরীক্ষা শুরু হয়। জিএসসি পরীক্ষা যখন থেকে শুরু হয় তখন থেকে এই চারুকলা আপনার বোর্ড ফাইনালের সাথে যোগ হয়, তখন এই চারুকলার গুরুত্ব বাড়ে। যখনই চারুকলা আপনার জিএসসি তে বোর্ড ফাইনাল পরীক্ষা শুরু হয়, তখনই বলে যে চারুকলা তাহলে কি আঁকতে হবে, কি করতে হবে না করতে হবে। তখন এই টিচার 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 করে যে ভালো আঁকতে পারে তাকে স্কুলে নিয়ে আসে, যারা চারুকলা পড়াশোনা করছে তাদের বিভিন্ন স্কুলে নিয়ে আসে, নিয়ে এসে বাচ্চাদের শেখায়। এইভাবে বোর্ড ফাইনাল পরীক্ষা চলে গেল যখন, তখন টিউশনিও বেড়ে গেল, মানে সবকিছুতে এর চাহিদা বেড়ে গেল। এইভাবে তো একটা জিনিসটা এইভাবে উপরের দিকে উঠে আসে। একটা জিনিস তো আপনার সরাসরি হঠাৎ করে উঠে আসে না। এজন্য এটা বাদ হবে না, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। পরিবর্তন হবে কোনগুলো, যে আপনার মানবিক শাখা, তারপর বিজ্ঞান শাখা, ব্যবসায়িক শিক্ষা যে শাখাটা, এটা আগে মানে কি করছিল, নতুন করে উঠাই দিয়েছিল, সব একসাথে করে দিয়েছিল। এটা বাদ হয়ে যাবে আগের নিয়মেই, যে মানবিক, ব্যবসায়িক এবং বিজ্ঞানের যে 3টা শাখা ছিল সেই নিয়মেই আপনার পরীক্ষা পরিচালিত হবে। এরপরে কি, যে আপনার যে সৃজনশীল যে বিষয়গুলো আরো ক্রিটিক্যাল হয়েছিল ওই সবগুলো বাদ দিয়ে সাধারণ রচনামূলক প্রশ্ন যে আগে যে প্যাটার্নে পরীক্ষা হতো সেই নিয়মেই পরীক্ষা। এইসব বিষয়গুলো মানে পরীক্ষার এই যে সমস্ত জটিলতা ছিল সেইগুলো আপনার নিরসন করছে, সাবজেক্ট বাদ হয়নি। ঠিক আছে, স্যার সাবজেক্ট সেটি ঠিক আছে, কিন্তু ওই যে দেখা যায় কি 2018 সাল, সরি, যে 18 নিবন্ধনে শুধু প্রজ্ঞাপন জারি করছিল যে 1 বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট কোর্সে তারা নিবন্ধন দিতে পারবে, মানে 1 বছর করে ডিপ্লোমা করে। এটা কি কোনো বাদ হওয়ার সম্ভাবনা না আছে না যে? না না, এখানে শুধু কিন্তু তারা বলছে পাঠ্যপুস্তক পরীক্ষার পদ্ধতি, পাঠ্যপুস্তক পরীক্ষার যে পদ্ধতি সেটা আপনার সংশোধন এবং পরিমার্জন করবে। সংশোধন পরিমার্জন এক জিনিস আর বাতিল আর এক জিনিস। কিন্তু মানুষ হুজুগে আর গুজবে সেরা, বাতিরা হুজুগ এবং গুজবে সেরা। ঠিক আছে, যার কারণে এটা প্রচার করে যাচ্ছে যে চারুকলা বাদ হয়ে গেছে, তাহলে চারুকলা কিন্তু স্যার বেশি হলো। ঠিক আছে, এই যে হুজুগ আর গুজবের জন্য এই সমস্যাটা তৈরি হচ্ছে, কিন্তু এটা আসলে যেমন আছে তেমনই থাকবে, আপনাদের কোনো চিন্তার কারণ নেই। স্যার দেখা যায় যে যদি ওই যে 4 বছরেরই অনার্স লাগবে শুধু চারুকারোর উপরে, যদি এটার উপরে আবার যদি করে দেয়, নির্দিষ্ট করে দেয়, তাহলে তো আমাদের সমস্যা হয়ে যাবে, সে কারণে আর কি। এখানে কিন্তু আপনি নোটিশটা দেখবেন স্পষ্ট করে বলে, যেটা সেখানে কোনো কথাই হয়নি সে বিষয় নিয়ে তো প্রশ্ন তোলা বোকামি না। যেটা আপনার নোটিশ হয়নি বা যেটা নিয়ে কোনো কথাই আসছে না সেই বিষয় নিয়ে প্রশ্ন তোলা, তো ঠিক আছে, তাহলে বন্ধ করেই দিই। তারপর কিন্তু স্যার এরকম হয়, তাহলে তো স্যার আইসিটি তো এটা থেকে আরো বেশি কঠিন, তাহলে আইসিটি 1 বছর দিয়ে কিভাবে হয় স্যার? তাহলে তাহলে তো ওইখানে ওইটা ওইরকম কোনো করতে হবে যে সম্ভাবনা নাই। ঠিক আছে, ওখানে নোটিশে বলা হয়েছে কি, যে আপনার শিক্ষাক্রম পরিমার্জিত, মানে পরিমার্জন এবং সংশোধন করা হবে। তো পরিমার্জন আমরা এই যে আপনার 2024 সালের যে নতুন সিলেবাস চারুকলার 1 বছর মেয়াদি, এখানে যে ইংলিশ ফর ফাইন আর্টস, বিশ্ব শিল্পের ইতিহাস, বাংলাদেশের শিল্পকলা,
দেশ বিদেশের উল্লেখযোগ্য শিল্পী, শিল্প মাধ্যম, করণ কৌশল, এই সাবজেক্ট গুলো আপনারা যারা অষ্টম ব্যাচ বা ষষ্ঠ ব্যাচে যারা পরীক্ষা দিয়েছিল বা নবম ব্যাচে যারা পরীক্ষা দিয়েছে তাদের সিলেবাস আপনি মানে বর্তমান যে সিলেবাস, এই সিলেবাস কি এক? কিন্তু স্যার এই সাবজেক্টের নাম তো মূলত হচ্ছে শিল্প ও সংস্কৃতি স্যার। এই সাবজেক্টের নাম চারু ও কারুকলা। 23 সালে এটা সংশোধনী নিয়ে আসা হয় শিল্প সংস্কৃতি নামে, এবং এখানে 3টা সাবজেক্ট যুক্ত করা হয়। চারুকলা, চারু ও কারুকলা একসাথে যুক্ত করা হয়। চারু ও কারুকলা কিন্তু 2টা সাবজেক্ট, এখানে 2টা বিষয় একসাথে ক্লাস নেওয়া হয় ওখানে। তাহলে চারু ও কারুকলা একটা যুক্ত করা হয়েছে, নৃত্যকলা একটা যুক্ত করা হয়েছে, সঙ্গীত একটা যুক্ত করা হয়েছে। 3টা সাবজেক্ট কিন্তু ওই শিল্প সংস্কৃতির ভিতরে সংযুক্ত ছিল। কিন্তু আগে কিন্তু চারুকলা মানে চারুকলায়, সঙ্গীত মানে সঙ্গীতই, নৃত্যকলা মানে জি নৃত্যকলা, স্যার। আলাদা আলাদা ছিল, সবগুলোই আলাদা আলাদা ছিল। কিন্তু এই 23 সালে আপনার সংশোধনী এবং পরিমার্জন এসে সেটা একসাথে করছে। তাহলে এটা যে পরিমার্জন হয়েছে, তাহলে কি চারুকলা বাদ হয়ে গেছে? আমার প্রশ্ন এখন এখানে। 23 সালে এসে তো চারুকলার নামই শিল্প সংস্কৃতি দিতে, তাহলে শিল্প সংস্কৃতি বিষয়ে আবেদন করার জন্য যোগ্যতা কি থাকা লাগবে? চারুকলা বিষয়ে আপনার অনার্স অথবা 1 বছর মেয়াদী কোর্স থাকা লাগবে। অনার্স সহ 1 বছর মেয়াদী কোর্স থাকা লাগবে যারা জেনারেল থেকে আসবে। যারা চারুকলা অনার্স করছে তারা তো অনার্স, বিএফএ অথবা অনার্স প্লাস 1 বছর মেয়াদী কোর্স, এই যে আপনার জি স্যার। যোগ্যতা, এরাই আবেদন করতে পারবে শিল্প সংস্কৃতিতে। তাহলে এখন আপনি চিন্তা করেন যে সাবজেক্টের নাম পরিবর্তন করছে, বিষয়বস্তু সংশোধন করছে। আপনাদের যে মানে বিশ্ব শিল্পের ইতিহাস বলি না, মানে সমাজ বিজ্ঞান যেটা আগে ছিল, বর্তমানে নাম হয়েছে আহ বিশ্ব সভ্যতার ইতিহাস বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এরকম 6, 7, 8, 9 আছে না বাংলাদেশ ও বিশ্ব পরিচয়? জি স্যার। এখন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটা কিন্তু আগে সমাজ বিজ্ঞান নামে আপনার পরিচিত ছিল। জি স্যার। সমাজ বিজ্ঞান নামে এটা পরিচিত ছিল। কিন্তু এইটা মনে করেন যে এখানে মুক্তিযুদ্ধ স্বাধীনতার মানে 90% বিষয়বস্তু মুক্তিযুদ্ধ কেন্দ্রিক নিয়ে এটার নাম দিল বাংলাদেশ ও বিশ্ব, বা আপনার বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা, এরকম মানে বিশ্ব সভ্যতার ইতিহাস, এরকম একটা নামকরণ করলো। কিন্তু এর আগে তো এটার নাম ছিল সমাজ বিজ্ঞান। তাহলে এটার নাম পরিবর্তন করছে, পরিমার্জন করছে, বিষয়বস্তু মানে আরো কিছু যুক্ত করছে, কিছু বাদ দিছে। কিন্তু এই সাবজেক্টে টিচার হওয়ার জন্য কি যোগ্যতা ছিল? আপনি যদি সমাজ বিজ্ঞান, সমাজকর্ম, তারপরে আপনি যদি আরো এখানে এই যে কিছু সাবজেক্ট আছে, যদি এই বিষয়ে অনার্স করে থাকেন তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে কি আপনার সাবজেক্ট কি বাদ হয়ে গেছে? না স্যার। সাবজেক্ট তো বাদ হয়নি। স্যার এইখানে কথা হচ্ছে সরকারের ভালো সিদ্ধান্ত গুলো অবশ্যই গৃহীত হবে, আর খারাপ সিদ্ধান্ত গুলো বাদ যাইতে পারে। এই যেরকম আপনার আপনার কথা কিন্তু আপনার লজিক্যাল কথা, জি বলেন। কথা শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন বলেন। হ্যাঁ, যেরকম আপনার সরকারের যে এখন যে শিক্ষা কারিকুলাম, মনে করেন সবকিছু সে বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধ কেন্দ্রিক জায়গাগুলো হয়ে গেছিল, প্লাস সৃজনশীলের একটা জটিলতা, এইটা বাদ দিয়ে সেই পূর্বে আমরা যখন যেভাবে পড়াশোনা করছি সেইভাবে ফিরে আসার চেষ্টা চলতেছে। এর মানে এই না যে চারুকলা বাদ বাদ চলে যাবে, তাহলে তো ঢাকা ইউনিভার্সিটির চারুকলা ইনস্টিটিউট বাদ চলে যাবে, আপনাদের রাজশাহী ইউনিভার্সিটি বাদ চলে যাবে। তো এটা তো হইতে পারে না। হ্যাঁ এটা অবশ্যই ভালো সিদ্ধান্ত যে প্রত্যেকটা স্কুল, প্রাইমারি স্কুলের নিয়োগ দেওয়া উচিত। দিবে তো প্রাইমারি, এবং আপনাদের 1 বছর মেয়াদী কোর্স প্রাইমারি, তারপরে আপনার ভকেশনাল কিন্তু চারুকলা নাই, আপনারা জানেন না এটা বিষয়ে। এই যে আপনার টেকনিক্যাল যে স্কুলগুলো, এখানে কিন্তু চারুকলা নাই।
ওখানেও সংযুক্ত করার জন্য সব কার্যক্রম শেষ, শুধু শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদনের অপেক্ষায় আছে, আর বাদ বাকি কার্যক্রম কিন্তু সব শেষ। এই 1 বছর মেয়াদী কোর্স স্যার এইটা নিয়ে আমার মনে হয় না কথা বলার আগানো দরকার। এটা থাকবে, চারু কারু সারা জীবন থাকবে, আমরা ছোটকাল থেকে পড়ে আসছি। সেটা তো আমার প্রশ্ন, যে ছোটবেলায় কি করছে, যে যে টিচার আঁকতে পারতো ছবি কোন রকমের সেই শেখাতো, মানে ওই স্কুলে প্রধান শিক্ষক বলতো যে আপনি ক্লাসটা নেন, কিন্তু পরবর্তীতে এর যখন চাহিদা বাড়ছে, এর যখন মনে করেন যে বিভিন্ন জায়গায় এটা লাগছে, তখন কি করছে, তখন এটাকে টিচার নিয়োগ দেওয়ার একটা সুযোগ আছে। এই যে আপনার আন্দোলন শুরু হলো যে যারা চারুকলা থেকে পাশ করছে তারা কোথায় যাবে, কোথায় জব করবে, সর্ব সেক্টরে তারা চাকরি করতে পারবে, কিন্তু তাদের একটা স্পেশাল একটা প্ল্যাটফর্ম থাকবে, সেটা শিক্ষকতা। যেহেতু চারুকলা সাবজেক্ট আছে, সেহেতু তো এর একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম থাকবে, সেটা শিক্ষকতা থাকবে, বিভিন্ন সেক্টরে দেখবেন চারুকলার জন্য সার্কুলার দেয়। আর এটা যেভাবে আছে এইভাবে, আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো এই, যে আপনার পাঠ্যপুস্তক পরিমার্জন হবে, সংশোধন হবে, পরীক্ষা পদ্ধতি পরিমার্জন হবে, সংশোধন হবে, কিন্তু সাবজেক্ট বাদ যাবে না। কিন্তু স্যার কিছুদিন আগে তো স্যার এই সাবজেক্টে কোনো টিচার ছিল না, তখন টিচার এমনি এমনি নাম্বার দিচ্ছে। শারীরিক শিক্ষা আর হচ্ছে এটার জন্য, ফাইন আর্টসের জন্য কোনো টিচার ছিল না, তো মানে ব্যবহারিক এমনিতেই নাম্বার দিচ্ছে, নাম্বার হ্যাঁ, এখন টিচার হচ্ছে, এখন এর জন্য আলাদা টিচার নিচ্ছে, এটা খুবই ভালো, আর নিবে, এটা নিবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো ওখানে যে নোটিশটা করছে, ওই নোটিশটা আগে আপনাকে বুঝতে হবে ভালো করে। ওখানে সরাসরি বলে দিছে যে সিলেবাস পরিমার্জন এবং সংশোধন হবে, ঠিক আছে, পাঠ্যপুস্তক পরিমার্জন এবং সংশোধন হবে। আমি তো আপনাদের একটু আগেই বললাম যে আপনারা যারা নবম ব্যাচে পরীক্ষা দিয়েছেন, মানে 2023 সেশনে যারা পরীক্ষা দিয়েছেন, তাদের সিলেবাস এবং যারা 24 সেশনে যারা পরীক্ষা দিবে, এই 1 বছর মেয়াদী কোর্সই সিলেবাস কিন্তু চেঞ্জ হয়েছে। আপনারা বিজনেস ইংলিশ পরীক্ষা দিয়েছিলেন, এখন কিন্তু বিজনেস ইংলিশ নাই, এখন কিন্তু ইংলিশ ফর ফাইন আর্টস, সব ফাইন আর্টসের ইংরেজি, কোনো বিজনেসের কোনো কিছু নাই। তারপরে আপনারা বিশ্ব শিল্পের ইতিহাস, বাংলাদেশের শিল্পকলা একসাথে মিলে প্রশ্ন পরীক্ষা দিতেলেন, কিন্তু এবার বিশ্ব শিল্প মানে শুধু বিশ্ব শিল্প, সেখানে বাংলাদেশে কোনো কিছু নাই। বাংলাদেশের শিল্পকলা মানে শুধু বাংলাদেশের শিল্পকলা, সবকিছু চেঞ্জ হয়েছে। 2024 সালে পরীক্ষা দেবে, সিলেবাস চেঞ্জ হয়েছে। তো এটা সিলেবাস কি হয়েছে, পরিমার্জন হয়েছে এবং সংশোধন হয়েছে, তাই বলে কি চারুকলা বাদ হয়ে গেছে? এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। আপনাদের তো অন্যদের বোঝাতে হবে, তারা তো না জেনেই মনে করেন যে হুজুগ এবং গুজব, এই দুইটা জিনিস খুবই সাংঘাতিক জিনিস। আমি লাইভ ক্লাস শেষ করে আপনাকে একটু উদাহরণ দেবো, দেখবেন যে আপনি আপনার সহজে বুঝতে পারবেন। এখন এই যে ঘরগুলো অঙ্কন করছেন আওয়াল সরকার, আওয়াল সাহেব, আপনি এই ঘরগুলো এই যে ডার্ক দিচ্ছেন না, ডার্কটা আর একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন, মানে মনে করেন যে ফাঁকি দেওয়া হয়ে গেছে, এটা ফাঁকির মতো হয়ে গেছে, এটা ফাঁকিটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করেন, মানে একটু ধরে ধরে করবেন। এই রেখাগুলো ডাবলিং হয়ে গেছে, ডাবলিংটা আপনি দিবেন কিন্তু সেটা সফটনেস থাকবে, সফটনেস থাকতে হবে। ঘর কম্পোজিশন মোটামুটি ভালো হয়েছে। এই যে লাস্টের যে রেখাগুলো দিয়েছেন, এই যে আমার যে তীর চিহ্ন আমি দেখাচ্ছি, দেখেন এই তীর, এই তীরেরটাকে খাড়া খাড়াই হবে, একটু বাঁকা হয়ে গেছে, মানে একদিকে একটু হেলে গেছে, এই হেলাটা একটু কমাই দেবেন, ঠিক আছে, হেলাটা একটু কমাই দেবেন। আর আপনার কল্পনার ফিগার গুলো বড় করতে হবে, ঠিক আছে। ঘর ওই পিছনের দুইটা ঠিক আছে, সামনেরটা বেশি ছোট হয়ে গেছে, এর তালা গুলো একটু বড় বড় করবেন, মানে তালাগুলো একটু বড় করবেন, তাহলে হবে। এই তিন মানে ছোট ঘরের পাশে এটা দেখানোর দরকার নেই। আর ফিগার গুলো লম্বা করবেন, ফিগার ঠিক আছে, লম্বা করবেন, তাল গাছ লম্বা করবেন, এই গাছগুলো সব ছোট ছোট হয়ে গেছে, আর স্কেচ করার দরকার নেই এখন। এই ফিগার লম্বা করবেন, এই ফিগার মনে করেন যে পানির এই পর্যন্ত যাবে, ফিগার পানির এই পর্যন্ত যাবে, এই পর্যন্ত, এই ফিগারও লম্বা করবেন, ফিগার মনে করেন যে ঘর পর্যন্ত দেখা যাবে, ঘর, এই ঘরের মাঝামাঝি পর্যন্ত ফিগার দেখা যাবে।
স্যার ফিগারটা কোথায় দিব স্যার, ঘরের মাঝামাঝিতে? বড় লম্বা করে দেবেন। আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন। দেখেন, ফিগার এরকম বড় করে অঙ্কন করবেন। এই যেরকম ধরবেন, ধরে এই যে একটা বৃত্ত দিলে নাই, ঠিক আছে? দেওয়ার পরে এখান থেকে নিচে আর একটা এরকম করে বৃত্ত দেবেন। দেওয়ার পরে এখান থেকে আর একটা বৃত্ত দিলে নেই, সব বৃত্তের খেলা। তারপর এখান থেকে একটু পা মতন একটু চিহ্ন দিয়ে দিলে নেই, ঠিক আছে? তারপর এখান থেকে এই যে দিয়ে এখান থেকে একটু এই যে হাত টাইপের দেখাই দেবে নাই, ঠিক আছে? আর এখান থেকে এটা এই যে একটু সংশোধন করে দিলেন, ঠিক আছে? এরকম করে বড় করে অঙ্কন করবেন। ছোট হয়ে গেছে, ঠিক আছে? আপনার ফিগার ছোট হয়ে গেছে, একটু বড় করে অঙ্কন করবেন। এই বৃত্ত দিলেন, দিয়ে এই যে বক্স টাইপের করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। এই যে এরকম, ঠিক আছে? এখান থেকে মনে করেন যে হাত এখান থেকে এরকম দেখাই দিলেন, ঠিক আছে? এই যে কুইক ড্রয়িং একসাথে হয়ে যাচ্ছে সবকিছু, এই যে এইভাবে। পা আঁকতে পারি না স্যার। আঁকতে পারেন না সেজন্য তো আপনার জন্য সুসংবাদ। আপনি আঁকতে পারেন না বলে আপনার জন্য সুসংবাদ, কারণ আপনি চেষ্টা করবেন। এইভাবে এই যে আমি দেখেন দিনে একটা বৃত্ত দিলাম, এই বৃত্তর নিচে একটা বক্স টাইপের অঙ্কন করছে, এটা বক্স। তাহলে এই বক্স জি স্যার। নিচে আর একটা এই অঙ্কন করলাম, এই, ঠিক আছে? নিচে আর একটা বক্স অঙ্কন করলাম। এবার এখান থেকে জি একটু স্যার। নিচের দিকে এরকম করে দিলাম। আর এখান থেকে টেনে নিয়ে এই যে এখানে একটা বক্স টাইপের, এই যে এখানে একটা হাত হাত টাইপের একটু দেখা দিলাম, ঠিক আছে? আমার অত ডিটেলস দেখানো লাগবে না এখন, শুধু মানে ফিগার যেন বোঝা যাবে এটা ফিগার। এখান থেকে এরকম করে জি একটু স্যার। পা দেখা দিলাম, ঠিক আছে? আর এখান থেকে এই পাতা একটু দেখা যাচ্ছে না, এই, তাহলে এত জি কঠিন স্যার, কোনো বুঝতে কিছু না। এখান থেকে একটু মাথা দেখা দিলাম, এই কঠিন কোনো কিছু না তো। এই লুঙ্গি যদি না দিতে পারেন একটু সোজা করে দেবেন, বেশি ইয়ে করার দরকার নেই, জটিল যাওয়ার দরকার নেই। মানে আপনার ফিগারের ভঙ্গিমাটা হলে আপনার ফিগার গুলো হয়েছে। আমি এখন অত ভুল ধরবো না যে এটা এভাবে ওইভাবে, আমি দরকার আগে লাইনই নিয়ে আসা। আপনাকে আগে পথে তুলে দেওয়ার দায়িত্ব আমার, তারপরে ধরে ধরে দেখাবো যে এই জিনিসটা এরকম হবে না এরকম হবে। আগে তো আপনার তো রাস্তা দেখাতে হবে, যে এইটাই হলো রাস্তা, এই রাস্তা দিয়ে গেলেই আপনি ঢাকায় পৌঁছাতে পারবেন। জি স্যার। তা আপনি ওই ফিগার গুলো বড় করেন, ঠিক আছে? তারপরে রিয়েলিস্টিক কিভাবে করতে হয় সেটা আপনাকে দেখানো হবে। আর যারা হোমওয়ার্ক জমা দিচ্ছে না তাদের গ্রুপ থেকে রিমুভ করে দেবেন। সহজ কথা, একদম একদমই সহজ কথা। যারা হোমওয়ার্ক জমা দিচ্ছেন না, আমি কোনো ব্যস্ততা শুনবো না। আপনাকে একদিন করে সময় দেওয়া হচ্ছে, আপনি কেন হোমওয়ার্ক জমা দিবেন না? আপনি খারাপ অঙ্কন করেন, সব থেকে জঘন্য অঙ্কন করেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনারা হোমওয়ার্ক জমা দিবেন। আমি তো বলছি না যে আপনি একেবারে শিল্পী হয়ে আসেন আমার কাছে একেবারে পারফেক্ট জমা দেন। আমি তো কারো কাছে পারফেক্ট চাচ্ছি না। আমি বলছি আপনার হোমওয়ার্ক জমা দেন, এখন থেকে হোমওয়ার্ক জমা দেওয়া শিখলেই এটা আমাদের জন্য অনেক কাজে দিবে। যারা হোমওয়ার্ক জমা দিবে না তাদের গ্রুপ থেকে রিমুভ করে দেবেন, ওদের নতুন করে আবার ভর্তি হওয়া লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।